বন্ধুরা নমস্কার, যতন খুলুমখা। এডিসির জায়গা দখল করেই কি বিশ্রামগঞ্জের নগর পঞ্চায়েত করা হয়েছে? আর এই নগর পঞ্চায়েত করার আগে কি তিপ্রামথার সঙ্গে কথা বলা হয়নি? রাজ্য সরকারের দুই শরিক, বড় শরিক বিজেপি এবং ছোট শরিক বা মেজ শরিক তিপ্রামথাকে কি একসাথে নিয়ে আলোচনা করে তারপর কাজ করতে পারছে না? একটি সরকারের দুটো শরিকই কি বারবার মুখোমুখি হবে বিভিন্ন ইস্যুতে? বিশ্রামগঞ্জে নগর পঞ্চায়েত তৈরি করার নোটিফিকেশন জারি করা হয়েছে। সেই নোটিফিকেশনের বিরুদ্ধে তিপ্রামথা নিয়মিতভাবে আন্দোলন করছে, কখনো রোড ব্লক করছে, কখনো ধর্নায় বসছে। আজকেও তারা ধর্নায় বসেছে। আজকেও তাদের ধর্নাতে রাজ্য সরকারের বিরুদ্ধে, শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন এডিসির মুখ্য কার্যনির্বাহী আধিকারিক কি সদস্য, মানে সিএম। তিনি তার যে বক্তব্য, সেই বক্তব্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলছেন যে সংবিধান সংশোধন করতে হবে, পার্লামেন্টে আইন করে যেহেতু এডিসি তৈরি করা হয়েছে, সেহেতু এডিসির জায়গা নিতে হলে আবার সেই একই কায়দায় আপনার সংশোধনের মাধ্যমে আসতে হবে। সেইটা করা না করে আপনার এই নগর পঞ্চায়েত করা হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো এডিসি নির্বাচন সামনে আসছে। এডিসি নির্বাচনের আগে যে যে ইস্যু পাবে, সমস্ত ইস্যু নিয়েই ময়দানে ঝাঁপাবে স্বাভাবিক। এবং একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলকে রাজনৈতিকভাবে ঘায়ল করার, মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করার, তাদের সমর্থনকে নিজের দিকে টেনে নেওয়ার জন্য নানান ধরনের চেষ্টা চালাবে। এটা খুব স্বাভাবিক। আমরা বুঝতে পারছি যে সামনে যেহেতু এডিসি নির্বাচন, ছোট হোক বড় হোক, যে কোনো ইস্যুকে আপনার বিজেপিও যেমন ছাড়তে চাইবে না, তিপ্রামথাও ছাড়তে চাইবে না, সিপিএম কংগ্রেস এরাও ছাড়তে চাইবে না। সমস্ত রাজনৈতিক দলই যার যার মতন করে এক একটা ইস্যুকে ধরে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চাইবে এবং ইলেকশনে ভালো রেজাল্ট করতে চাইবে। আইপিএফটিকে দেখা যাচ্ছে আবারও তিপ্রাল্যান্ডের দাবিকে একটু একটু করে খুঁচিয়ে তুলতে শুরু করেছে। মানে যেখানে তিপ্রামথা গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবিকে এক ধরনের ঠান্ডা বাক্সের মধ্যে ঢুকিয়ে বরফ দিয়ে চাপা দিয়ে দিয়েছে, সেখানে আপনার আইপিএফটি যে দল 2018-তে ক্ষমতায় আসার পরে একরকম ভুলেই গেছিল যে তার কোনোদিন তিপ্রাল্যান্ডের দাবি ছিল, সেই আইপিএফটি আবারও তিপ্রাল্যান্ড ইস্যুকে খোঁচাতে শুরু করেছে। তার মানে হলো ইলেকশন এসেছে, ইলেকশনে জনসমর্থন লাগে, ইলেকশনে মানুষের ভোট লাগে, ইলেকশনে মানুষকে আবারও বোকা বানাতে হবে, মানুষের ভোট নিয়ে ক্ষমতায় আসতে হবে, 2-4 জনকে এডিসিতে মানে কি বলে ইএম বানাতে হবে, এমডিসি বানাতে হবে, ইত্যাদি করতে হবে। তো তার জন্য আবারও পুরনো ইস্যু। এবার তিপ্রামথা ইস্যু পেয়েছে যে বিশ্রামগঞ্জকে নগর পঞ্চায়েত করতে গিয়ে তাদের মতে এডিসির জায়গাকে ব্যবহার করা হচ্ছে, এবং সেটা এডিসির সঙ্গে কোনো আলোচনা ছাড়া, তাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়া, তাদেরকে গুরুত্ব না দিয়ে তাদের অধিকারকে হরণ করে এটা করা হচ্ছে। সুতরাং এর প্রতিবাদে তারা আন্দোলনে নেমেছে এবং এই আন্দোলন তারা জারি রাখবে। আমরা বুঝতে পারি এই আন্দোলন অন্তত পক্ষে এডিসি নির্বাচন পর্যন্ত তো জারি রাখবে, এই কারণে এই আন্দোলনকে কেন্দ্র করেই তারা মানুষকে ঐক্যবদ্ধ করতে পারবে এবং মানুষের মধ্যে সেন্টিমেন্ট জাগাতে পারবে, এবং তারা এই ব্যাপারে যথেষ্ট এক্সপার্ট এতদিনে তারা প্রমাণ করে দিয়েছে। কিন্তু কথা হলো রাজ্য সরকার তো ক্ষুদ্র রাজনৈতিক চিন্তা ভাবনা নিয়ে তার বড় বড় কাজগুলো করবে না। রাজ্য সরকারের কাছে এটা ইম্পর্টেন্ট হলো কি সে সংবিধান অনুযায়ী কাজ করছে কিনা, সে আইন অনুযায়ী কাজ করছে কিনা। তাছাড়া রাজনৈতিক যে দলগুলো তার সমর্থনে রয়েছে, যেমন একদিকে রয়েছে তিপ্রামথা আর একদিকে রয়েছে আইপিএফটি, এরা উভয়েই রাজ্য সরকারের শরিক দল। এরা বিরোধী দল না যে কংগ্রেস অথবা সিপিআইএম অথবা অন্য দল, এদের কথা করে পাত্তা দিলাম না। আমাদের দেশে তো এটা একটা প্রচলিত রীতি, অন্তত পক্ষে গত 10-12 বছর ধরে এটা একটা রীতিতে পরিণত হয়েছে যে বিরোধী দলের কথাকে পাত্তা না দিয়ে, তাদের কোনো আলোচনা টেবিলে না ডেকে, তাদের মতামতকে একেবারে অস্বীকার করে দিয়ে কাজকর্ম করার। তো বিরোধী দলকে এখানে পাত্তা দেবে না, এটা ঠিক আছে ব্যাপারটা। কিন্তু শাসক দলের যারা শরিক দল, তাদের কথাকে তো পাত্তা দেবে। আর তাছাড়া আইপিএফটি তো আচ্ছা ঠিক আছে 1 সদস্য বিশিষ্ট বিধানসভাতে, কিন্তু তিপ্রামথার কাছে তো 13 জন এমএলএ রয়েছে। শুধু 13 জন এমএলএ আছে তাই না, তাদের কাছে আসতো এডিসির ক্ষমতা রয়েছে।
ফলে এডিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং এডিসির শাসন ক্ষমতা যারা আছে তারা গুরুত্বপূর্ণ। সুতরাং তাদের সঙ্গে তো একসঙ্গে এক টেবিলের এদিক ওদিকে বসে আলোচনা করে নিতে পারতো যে ভাই আমাদের প্ল্যান হলো বিশ্রামগঞ্জকে আপনার নগর পঞ্চায়েত করবো এবং নগর পঞ্চায়েত করলে পরে এই লাভ হবে সেখানকার মানুষের এবং এই লাভটা সাধারণ মানুষের। সুতরাং সাধারণ মানুষের উপকারের জন্য এই সিদ্ধান্ত আমরা নিতে চাই, এক্ষেত্রে আপনাদের মতামত এবং আপনাদের সহযোগিতা চাই। এই কথাগুলো তারা টেবিলের এদিক ওদিকে বসে আলোচনা করে ঠিক করে নিতে পারত। কিন্তু এইটুকু সৌজন্য কি তারা দেখাচ্ছে না তাদের সহযোগী দলের প্রতি? এইটুকু রাজনৈতিক যে প্রয়োজনটা এটাও কি তারা মেটাতে পারছে না? তার মানে কি তারা মনে করছে যে তাদের কাছে একক সংখ্যাগরিষ্ঠতা আছে, সুতরাং অন্য দলগুলো শুধু তাদেরকে সমর্থন করবে রাজ্য সরকারে, আর সিদ্ধান্ত সব তারা নেবে, ক্ষমতাটা সম্পূর্ণভাবে তারা ভোগ করবে, তারা যেটা ঠিক মনে করবে সেটা করবে, যেটা ঠিক মনে করবে না সেটা করবে না। এক্ষেত্রে অন্যদের কথার কোনো গুরুত্ব থাকবে না। তার কারণেই কি আপনার এই সমস্যাগুলো দেখা দিচ্ছে? আদতে বিশ্রামগঞ্জে নগর পঞ্চায়েত হলে মানুষের ক্ষতি, লাভ ছাড়া ক্ষতি হওয়ার তেমন কোনো সম্ভাবনা তো অন্তত পক্ষে দেখা যায় না। কারণ এখন আরবানাইজেশন সারা পৃথিবীতে হচ্ছে, ভারতবর্ষে ব্যাপকভাবে আরবানাইজেশন হচ্ছে, নতুন নতুন আপনার শহর তৈরি হচ্ছে, শহর তৈরি হবে বা নগরায়ন আপনার বেশি করে হবে এবং শহরের এলাকাগুলো বৃদ্ধি পাবে, এটা খুব স্বাভাবিক, আজকের পৃথিবীর এটা বাধ্যবাধকতা। এবং নগরের সুযোগ সুবিধা যদি মানে ধীরে ধীরে প্রসারিত হয় তাহলে মানুষের উপকারিত হওয়ার কথা। কিন্তু যদিও উল্টোটা দেখা যায় যে নগরায়ন করার উদ্দেশ্য মূলত হলো ট্যাক্স কালেকশন, মানুষের কাছ থেকে অর্থ আদায় করাই হলো মূল মানসিকতা। মানুষকে পরিষেবা দেয়া, মানুষের উপকার করা, মানুষকে শক্তিশালী করা, এটা সেকেন্ডারি বলে মনে হয়, কারণ এটা মানুষের অন্ততপক্ষে দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা। যেখানে যেখানে শহরগুলোর বিস্তার করা হয়েছে সেই বিস্তার করা নতুন এলাকাগুলোতে কতটুকু নগরের পরিষেবা, কতটুকু আধুনিক পরিষেবা দেয়া হচ্ছে সেটা বরং শ্বেতপত্র দিয়ে প্রকাশ করলে পরে মানুষ অনেকটা খুশি হবে। কারণ এটা প্রকাশ করা সম্ভব না, এটা জানানো সম্ভব না, কারণ আদতেই সেগুলোতে খুব বেশি ডেভেলপমেন্ট হয় না। কিন্তু তবুও বলি যে যদি নগর পঞ্চায়েত হয় তাহলে সেখানকার মানুষের হয়তো মানে বর্তমানের তুলনায় বেশি সুযোগ সুবিধা পাওয়ার কথা, তাই তো তাদের উন্নতির সম্ভাবনা অনেক বেশি থাকার কথা, যদি সরকারের ইচ্ছা থাকে, যদি আদতেই সেটা করা হয়। কিন্তু যাই হোক না কেন, যে মানুষের উন্নয়ন সরকার করতে চায় সেই মানুষের সঙ্গে আলোচনা করতে অসুবিধা কি? সেই মানুষের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে আপত্তি কি? সেই মানুষ যাদেরকে প্রতিনিধি করে এডিসিতে পাঠিয়েছে অথবা বিধানসভাতে পাঠিয়েছে সেই মানুষগুলোর সঙ্গে বসে তাদেরকে বোঝালে আপত্তিটা কি থাকার কথা? যদি তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে একমত করে আপনার এই নোটিফিকেশন জারি করা হতো অথবা এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হতো তাহলে আজকে আর আন্দোলনের কোনো প্রয়োজন হতো না, তাহলে আর এই নিয়ে কোনো বিবাদ বিতর্কেরও কোনো অসুবিধা হতো না। এবং গণতন্ত্রে আলোচনা করে ছোট্ট ছোট্ট দলগুলোর সঙ্গে পর্যন্ত, এমনকি এনজিও গুলোর সঙ্গে পর্যন্ত আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সরকারের কোনো লজ্জা শরম থাকার কোনো ব্যাপারই নাই। কারণ সরকার তো মূলত মানুষের দ্বারা প্রতিষ্ঠিত, মানুষের সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান, সর্বোচ্চ প্রতিষ্ঠান হলো সরকার। সেই সরকার মানুষের কোনো একটি অংশের সঙ্গে আলোচনা করবে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু এই ক্ষেত্রে কি অহংকার আটকাচ্ছে? এই ক্ষেত্রে কি ক্ষমতার দম্ভ তাদেরকে আটকাচ্ছে? এই ক্ষেত্রে কি তাদের কাছে এটা মনে হচ্ছে বেশি করে যে আমাদের কাছে একক সংখ্যাগরিষ্ঠতা আছে, আমাদেরকে কেউ বিধানসভাতে মানে হারাতে পারবে না, আমাদেরকে কেউ দমাতে পারবে না, আমরা যা খুশি তা করবো, সুতরাং কারোর সঙ্গে আলোচনা করার দরকার নাই। এই মানসিকতাই কি রাজ্য সরকারকে পরিচালিত করছে? আর তার কারণেই কি আপনার একই সরকারের শরিক দল হয়ে আরেকটি দলকে রাস্তায় বসে ধর্ণা করতে হচ্ছে, তাদেরকে আন্দোলন করতে হচ্ছে? আপনাদের কি মনে হয় যে এই সিদ্ধান্ত নেয়ার আগে মানুষের সঙ্গে আলোচনা করার দরকার ছিল? আপনাদের কি মনে হয় যে নগরায়ন যেটা হচ্ছে সেটা একেবারে বেপরোয়া ভাবে হচ্ছে অথবা যে পদ্ধতিতে হচ্ছে, যে কায়দায় হচ্ছে সেটা সঠিক? কি মনে হয় আপনাদের? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে দিয়ে ভিডিওটা শেয়ার করবেন। সঙ্গে থাকবেন। যতন খুলুম খাম। সবাইকে নমস্কার।